আসসালামু আলাইকুম and hello everyone. মামুনস স্কুলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মাইসেলফ আল মামুন সম্পদ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন এবং কেমি কৌশল বিভাগ। তো তোমরা কে কোথা থেকে জয়েন করতেছো একটু ইনবক্সে জানাও। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কই থেকে জয়েন করতেছো একটু কমেন্টে জানাও। আমি আজকে তোমাদের লাইভে থার্মোডাইনামিক্স এবং ফিজিক্যাল অপটিক্স ক্লাস নিব। বেসিক্যালি আজকের ক্লাসটা হচ্ছে সাজেশন ক্লাস। তোমাদের হাতে আর মাত্র 5 দিনের মতো সময় আছে। সো এখন সাজেশন দিয়ে যতটা উপকার করা যায় আর কি, ঠিক আছে। আর এজন্য মামুনস স্কুলের কাছে অবশ্যই তোমরা ইনশাল্লাহ কৃতজ্ঞ থাকবা আর কি, আশা করি। আচ্ছা, নীরব ঝিনাইদহ থেকে, জিয়াদ আজম কেরানীগঞ্জ। আচ্ছা, তো ভাইয়ারা তোমরা একটু ক্লাসগুলো শেয়ার করলে খুবই ভালো হয় আর কি। আমরা ইমিডিয়েটলি ক্লাসটা শুরু করে দেব। তো দেখো, আজকে থার্মোডাইনামিক্স ক্লাসে আমি কিছু ইম্পর্টেন্ট টপিকসের নাম বলছি, তো যেগুলো থেকে কোশ্চেন অলমোস্ট আসবেই। রিসেন্ট ইয়ারে হচ্ছে তোমার কি ছিল যে থার্মোডাইনামিক্স থেকে একটা রিটেন এসেছিল, কারণ আসলে তখন এমসিকিউ আসে নাই, কারণ অনেকগুলো চ্যাপ্টার তো ফিজিক্সে, প্রায় 10-20টার মতো চ্যাপ্টার। তো এখন তো শর্ট সিলেবাসে যেটা হবে যে অনেক এমসিকিউ, একটা অধ্যায় থেকে থার্মোডাইনামিক্স থেকে আশা করা যায় 2টা এমসিকিউ আসবে, আর রিটেন আসার সম্ভাবনা অনেক বেশি, প্রায় 80% প্রবাবিলিটি আছে থার্মোডাইনামিক্স থেকে রিটেন আসার সম্ভাবনা। ওকে, তো তাইলে আমরা শেষ থেকে শুরু করি। দেখো, আমাদের শেষের টপিকটা হচ্ছে থার্মোডাইনামিক স্কেলের সাথে সম্পর্ক। তো থার্মোডাইনামিক স্কেল, তো আচ্ছা ভাইয়া, ঠিক আছে। থার্মোডাইনামিক স্কেলে ভাইয়া যেটা আছে, তো আমরা তো বেসিক্যালি সূত্র জানি, এখন একেবারে বেসিক থেকে কিছু শেখানোর নাই। তো আমরা জানি C/100 F-32/9 K-273/100, সরি কি 180 হবে। আচ্ছা, এটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল 492/180, আর আরেকটা আছে হচ্ছে রোমার স্কেল R/80, ঠিক আছে। তো এগুলো ইকুয়ালস টু আবার সবকিছু মিলে লেখা যায় হচ্ছে তোমার ত্রুটিপূর্ণ স্কেল। আমরা দুটি স্কেল যদি পার্ট এক্স ধরি, তাহলে এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। আচ্ছা, ইসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো এটা যদি আরেকটু আমরা মডিফাই করে লিখে যেটা হবে যে বেসিক্যালি তোমার হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল, এই তিনটা দিয়েই বেশি আসে। তো C/5 F-32/9 K-273/5। আচ্ছা, তো বেসিক্যালি এখান থেকে বলতে পারি যে ফারেনহাইট স্কেলে একটা টেম্পারেচার দেওয়া আছে, বলতেছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচারটা কত। আমরা যদি এটাকে আর একটু মডিফাই করি, তাহলে যেটা হবে, আচ্ছা ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় আর কি। তো দেখো, আমরা যদি এখানে C1/5 F1 মাইনাস 32/9 K1 মাইনাস 273/5। আচ্ছা, তো এটা যদি লিখি, দেন এগেইন এটা একটা C1 টেম্পারেচার, F1 টেম্পারেচার এবং K1 টেম্পারেচার আমরা ধরে নিছি। তো
আর একটা ধরি যদি C2/5 F2 minus 32/9 A2 minus 273/5 এটা যদি ইকুয়েশন 1 এবং এটা যদি ইকুয়েশন 2 ধরি, তো ধরো 2 minus 1 যদি করি তাইলে যেটা আসবে C2 minus C1/5 F2 minus F1/9 K2 minus K1/5। তো এটাকে আমরা আরো একটু মডিফাই করি, del C/5 del F/9 equals to del K/5। তো এখানে কিন্তু রিলেশনটা কিন্তু ভাই ডিফারেন্সের সাথে, দেখো এটা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ডিফারেন্স, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার ডিফারেন্স এবং কেলভিন স্কেলে তাপমাত্রার ডিফারেন্স। তাইলে এখন একটা কোশ্চেন যদি তোমাদেরকে দেখাই আমি, আচ্ছা এই কোশ্চেনটা একটু দেখো তো পারা যায় কিনা। পারলে একটু কমেন্টে জানাও, অ্যান্সারটা কমেন্টে জানাও। দেখো এখানে বলছে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত। তো ভাইয়া দেখো এখানে কিন্তু সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্যটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে ফারেনহাইট স্কেলে। তো তাইলে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে ফারেনহাইট স্কেলেরটা যদি রিলেশন করি, তাহলে দেখো যে del C/5 del F/9, তাইলে del C টা কত দেওয়া আছে, del C এর ভ্যালু দেওয়া আছে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস, তাইলে 50/5 ইকুয়ালস টু del F/9। তাইলে অতএব del F এর ভ্যালু কত আসলো, তাইলে del F এর ভ্যালু আসলো হচ্ছে 90 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য এইটা। এখন কথা হলো যে দেখো ডিউতে কিন্তু জেনারেলি কোশ্চেন সেলসিয়াস স্কেল মানে থার্মোডাইনামিক স্কেল থেকে একটা আসছে অলরেডি, দেখো এই কোশ্চেনটা আসছে থার্মোডাইনামিক স্কেল রিলেটেড। যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল উভয় স্কেল একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। তো এটা তো আমরা সবাই জানি যে আসলে কিভাবে করতে হয়, খুবই ইজি একটা কোশ্চেন। যে C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9, যেহেতু কি বলছে সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেল সেম। আচ্ছা তোমরা কি ওই কোশ্চেনটা পাইছো? হ্যাঁ 90 তন্ময় সোম, আচ্ছা 90 ঠিক আছে ভাইয়া। হ্যাঁ রংপুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আচ্ছা আচ্ছা জি ভাইয়া। আমাদের আর ক্লাসগুলো আসলে ইউটিউবে আপলোড হবে ইনশাল্লাহ, একটু ওয়েট করতে হবে। আর আমাদের পেজে পোস্ট হয়ে যাবে, লাইভ ক্লাসগুলো পেজে পোস্ট হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। সো x/5 x minus 32/9, সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে x এর ভ্যালু দেখো যে 9x ইকুয়ালস টু 5x মাইনাস 160, তাহলে 4x ইকুয়ালস টু 160, অতএব x এর ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি। এখন এখানে কিন্তু ভাইয়া যেহেতু দুইটাই হচ্ছে তোমার এই টেম্পারেচারটা সেলসিয়াস এবং ফারেনহাইট ওই স্কেলের ক্ষেত্রেই প্রযোজ্য, সো এখানে কিন্তু সেলসিয়াস 40 ডিগ্রি, সরি এখানে একটু ভুল হয়েছে, মাইনাস হবে। সো মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। সো এটা ইজি কোশ্চেন ছিল, বাট আমার শুরুর কোশ্চেনটা কিন্তু অনেক আপডেটেড ছিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, ডিউতে আসার মতো একটা কোশ্চেন ছিল। আচ্ছা এখন তোমাদেরকে যদি আরেকটা কোশ্চেন দিই আমি,
যে একটি বস্তুর ফারেনহাইট তাপমাত্রা বনাম সেলসিয়াস তাপমাত্রার লেখচিত্রে লেখটি সেলসিয়াস তাপমাত্রার অক্ষের সাথে কত কোণে থাকবে। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বেসিক্যালি গ্রাফ দিয়ে তোমার সলভ করতে হবে। আর ডিউতে যেটা হয় যে প্রত্যেক বছর একটা করে গ্রাফ আসবেই। গ্রাফ আসে বেসিক্যালি তোমার হচ্ছে কাইনেটিক্স থেকে আসে। তো কাইনেটিক্স তো এবছর নাই, তো যার কারণে আসলে এই অধ্যায় থেকে গ্রাফ আসার বেশ ভালো সম্ভাবনা আছে এমসিকিউতে। তো তাইলে আমরা দেখো, আমরা এখানে কি বলছে যে ফারেনহাইট তাপমাত্রা এবং সেলসিয়াস তাপমাত্রা। সো ফারেনহাইট এবং সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমরা যদি রিলেশনটা একটু খেয়াল করি, তো তাইলে কি হবে দেখো, আমরা জানি যে C/5 F মাইনাস 32/9। তো আমার কি বলছে যে ফারেনহাইট তাপমাত্রা বনাম সেলসিয়াস তাপমাত্রা। সো ফারেনহাইট তাপমাত্রাকে আমার ওয়াই এক্সিস বরাবর ধরতে হবে এবং সেলসিয়াস তাপমাত্রায় আমার এক্স এক্সিস বরাবর চিন্তা করতে হবে। তাইলে আমরা যদি এটাকে আর একটু মডিফাই করি, তাহলে এফ হচ্ছে 9/5C প্লাস 32। তাইলে এটাকে যদি আমরা ওয়াই কল্পনা করি এবং সি কে যদি এক্স কল্পনা করি, তাইলে আমরা আমাদের গ্রাফটা আসে কি রকম দেখো, y equals to mx plus c। এটার গ্রাফ তো আমরা জানি নাকি, এটার গ্রাফ কি রকম আসবে? তো এটার গ্রাফ আসবে কিন্তু ভাইয়া দেখো, যেহেতু y এক্সিস বরাবর ফারেনহাইট টেম্পারেচার ধরতে হবে এবং x এক্সিস বরাবর সেলসিয়াস স্কেল ধরতে হবে। তো y equals to mx plus c এর গ্রাফটা কিন্তু ভাইয়া এইরকম। এটা হচ্ছে c এর ভ্যালু, c এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, এটা হচ্ছে c এর ভ্যালু হচ্ছে 32। সি নিয়ে আমার কাজ নাই, আমার বলছে কি যে সেলসিয়াস তাপমাত্রা এই লেকটি সেলসিয়াস তাপমাত্রা অক্ষের সাথে, অর্থাৎ এই লেকটি সেলসিয়াস তাপমাত্রা অক্ষের সাথে কত কোণে থাকবে। তো থিটাটা তোমার জানতে চাইছে। তো আমরা যদি এই লেকটার একটু ঢাল বের করি ভাইয়া, তো ঢাল কি, ঢালটা হচ্ছে এই লেকটা যেই অক্ষের সাথে আছে তার ট্যানজেন্ট। অর্থাৎ আমরা একটু যদি খেয়াল করি, এবার সে একটু যদি খেয়াল করি, তো তাইলে ট্যান থিটা, তো ট্যান থিটা মানে কি, ট্যান থিটা হচ্ছে তোমার ঢাল। আমার ঢাল কত আছে দেখো তো, আমার এইটা যদি কল্পনা করি এম, আমার তো কোনো প্রবলেম নাই, তাইলে 9/5 ধরলাম। তাইলে অতএব থিটার ভ্যালু কত আসে, থিটার ভ্যালু আসে হচ্ছে ট্যান ইনভার্স 9/5। সরি, এটা একটু দেখো। সো থিটার ভ্যালু আসে 9/5, ট্যান ইনভার্স 9/5। এটাই কিন্তু চাইছে যে থিটাটা কিন্তু তোমার কত, সেলসিয়াস স্কেলের সাথে থিটা অ্যাঙ্গেল করছে এবং এইটাই কিন্তু জানতে চাইছি। সো অ্যান্সার হচ্ছে এটা। এটা কি তুলছো তোমরা? আচ্ছা আচ্ছা, এটা কি বুঝতে পারছো? বুঝতে পারলে একটু ডান কমেন্ট করো, বুঝতে পারলে একটু ডান কমেন্ট করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, সো আমাদের নেক্সট টপিক হচ্ছে পিভি ডায়াগ্রাম। খুবই ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম। আমি তো বলছি দেখো, ডিউতে কিন্তু প্রত্যেক বছর একটা করে ফিজিক্সে গ্রাফ আসবেই। সো এখন যেহেতু কাইনেটিক্স অধ্যায়টা তোমাদের শর্ট সিলেবাসে নাই, সো খুবই ইম্পর্টেন্ট, থার্মোডাইনামিক্স থেকে আসার খুবই ভালো সম্ভাবনা আছে। সো এখন আমরা পিভি ডায়াগ্রাম নিয়ে কাজ করব।
তো আচ্ছা, আমরা তো বেসিক্যালি একটা সূত্র জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু কি, ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি, ইন্টিগ্রেট অফ পি ডিভি। তার মানে কি যে পিভি, পি এবং ভি এর যে লেগটা আছে, আচ্ছা পিডিভি এর ইন্টিগ্রেশন মানে কি জানো? যে পিভি ডায়াগ্রামে ধরো আমরা যদি কোনো গ্রাফ আঁকি, তো এটা যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেটাকে বুঝাই। সো ইন্টিগ্রেট মানে কিন্তু এইটা বুঝাই। সো এইটা মানে কিন্তু একটা ক্ষেত্রফল। সো কাজ কিন্তু পিভি ডায়াগ্রামে কি নির্দেশ করে? ক্ষেত্রফল নির্দেশ করে। তাইলে আমরা যদি এখন একটা কোশ্চেন দিই, তাহলে ভাইয়া আমরা যদি এই গ্রাফে একটু খেয়াল করি, ভাইয়া দেখো যে পিভি ডায়াগ্রাম আছে এবং এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, বলতেছে যে কৃত কাজ কত। এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ডিউ এর জন্য স্পেশালি। ওকে ভাইয়া, এগুলো বললে এনাফ হবে ঢাবির জন্য। ভাইয়া দেখো আমি যে টপিকগুলো সিলেক্ট করছি, দেখো আমি লাস্টে ক্লাসের শেষে সাজেশন দিয়ে দিব এবং ওর বাইরে ইনশাল্লাহ একটা কোশ্চেনও আসবে না। ভাই ঢাবিতে চান্স পাইতে গেলে সব করতে হয় না, ঢাবিতে চান্স পাওয়ার জন্য কিছু মানে গুছিয়ে পড়তে হয় বেসিক্যালি, ঠিক আছে? সব কিছু করলে আসলে ঢাবিতে চান্স পাওয়ার মানে পাওয়া যায় না আর কি। সো আমাদেরকে একটু গুছিয়ে পড়াশোনা করতে হবে এবং এই মুহূর্তে এসে আমি তোমাদের ক্লাসে খুবই চূড়ান্ত একটা সাজেশন দিয়ে দিব এবং ওখান থেকে অলমোস্ট 2টা এমসিকিউ কমন পড়বেই। তো এখন তাইলে আমরা এই কোশ্চেনটা যদি সলভ করি, ভাইয়া দেখো আমি কি বলছিলাম যে কৃত কাজ হচ্ছে পিভি ডায়াগ্রামের যে গ্রাফটা থাকবে তার ক্ষেত্রফল নির্দেশ করবে। তাইলে আমরা কৃত কাজ, তাইলে ওয়ার্ক ডান, তাইলে ক্ষেত্রফল কত নির্দেশ করতেছে? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 8 - 3 গুণিতক 10 - 2, তাহলে 5 গুণিতক 8 ইকুয়ালস টু 40 ইউনিট। তাইলে ভাইয়া কৃত কাজ কত? ভাইয়া কৃত কাজ হচ্ছে 40 ইউনিট। বাট এখানে কাহিনী আছে ভাইয়া, দেখো আমি কিন্তু এখানে দিক উল্লেখ করে দিছি। এই গ্রাফটা কিন্তু ভাইয়া ক্লকওয়াইজ ঘুরতেছে এবং খেয়াল রাখবা দিক ঘড়ির কাঁটার দিকে হইলে, অর্থাৎ ক্লকওয়াইজ যদি হয়, ক্লকওয়াইজ হলে ডাব্লিউ পজিটিভ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় ডাব্লিউ নেগেটিভ। তাহলে দেখো তো ভাইয়া এখানে কিন্তু গ্রাফটা কিন্তু কোন দিকে নির্দেশ করতেছে? এই যে দেখো ক্লকওয়াইজ ঘুরতেছে, তাইলে অবশ্যই কৃত কাজ কি হবে? কৃত কাজ কিন্তু পজিটিভ হবে ভাইয়া। আচ্ছা 17 মিনিট লেট, সমস্যা নাই ভাইয়া, এখন জয়েন করো। অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক নিয়ে আলোচনা করব আজকে। তো তাইলে এই কোশ্চেনটা একটু সলভ করো তো, এই কোশ্চেনটা একটু সলভ করে কমেন্টে জানাও। এটা একটা উপবৃত্ত। ভাইয়া তাইলে এই কমেন্টটা একটু জানাও, এটার অ্যান্সার একটু কমেন্টে জানাও আমাদের। তাহলে এটার দেখো, এটা যদি আমি একটু করে দিই, আচ্ছা তো এটারও কৃত কাজ কি? কৃত কাজ হচ্ছে ওই গ্রাফটার এরিয়া। সো ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এরিয়া, তার এরিয়া ভাইয়া যে গ্রাফটা দেওয়া আছে। গ্রাফটা কিন্তু একটা কি? উপবৃত্ত। সো উপবৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? উপবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই এবি,
এখানে দেখো যে আমরা যদি 2a, দেখো এটা একটা উপবৃত্ত যদি হয়, এই বরাবর কি কাজ করে, এইটুকুর ভ্যালু হচ্ছে 2a আর এইটুকুর ভ্যালু হচ্ছে 2b। তাহলে 2a কত ভ্যালু দেওয়া আছে দেখো 10 - 2, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4। আর যদি আমরা আরেকটা কল্পনা করি তাহলে 2b হচ্ছে কত আসতেছে দেখো 6 - 4, তাহলে b এর ভ্যালু কত আসতেছে, b এর ভ্যালু আসতেছে ভাইয়া 1। তাহলে অতএব আমাদের ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 4 × 1, সো 4 পাই ইউনিট। অবশ্যই এখানে দেখো আমাদের কৃত কাজের ইউনিট কিন্তু জুল, বাট আমি কিন্তু এখানে পি আর ভি এর ইউনিট কোনো কিছু দেয় নাই, সো আমি ইউনিট লিখতেছি, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারছো, এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মিশাই দিলাম, স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা ভাইয়ারা বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ভ্যালু অফ গামা। গামার ভ্যালুটা ডিউতে খুবই ইম্পর্টেন্ট ভাই। গামাটা কি, গামাটা হচ্ছে বেসিক্যালি, গামা হচ্ছে সিপি বাই সিবি, কিন্তু গামার ভ্যালুটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো গামার ভ্যালু যদি আমরা এক পারমাণবিকের জন্য বলি, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে তোমার 1.67। 1.67 রে তোমার আমরা ভগ্নাংশে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশে, ঠিক আছে। ডিউতে ভাই একটু ট্রিকি হইতে হবে ডিউতে টেকার জন্য। সো হচ্ছে 1.67 এর ভ্যালু হচ্ছে 5/3। একবার উদাহরণ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো। তো দ্বিপারমাণবিকের কথা যদি বলি, দ্বিপারমাণবিক গ্যাস, এটার ভ্যালু হচ্ছে 1.4। এটারে 7/5 লেখা যায়। তো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এগুলো উদাহরণ। আর বহু পারমাণবিক গ্যাস, এগুলোর জন্য হচ্ছে গিয়ে তোমার 1.33 বা 4/3। আচ্ছা, তো এটার উদাহরণ হচ্ছে ধরো আমরা যদি ওজন দেই, ওজন দেওয়া যাবে, পানি দেওয়া যাবে, এগুলো। তো কিছু এক্সেপশনাল কিছু আছে, ব্যতিক্রম ধর্মী কিছু আছে, এগুলো একটু তুলে নাও। ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কিন্তু ভাইয়া 1.4 আসবে গামার ভ্যালু, কিন্তু কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.4। কার্বন ডাই অক্সাইডের গামার ভ্যালু হচ্ছে 1.4, এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া। তাইলে ক্যামেরা একটু জুম করা যায় না ভাইয়া, আসলে এখন একটু ডিফিকাল্ট ভাইয়া, একটু অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা, আমি একটু বড় করে লিখতেছি যাতে তোমাদের সুবিধা হয়। সো কার্বন ডাই অক্সাইডের গামার ভ্যালু কিন্তু 1.4, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কার্বন ডাই অক্সাইড বেসিক্যালি
ত্রিপারমাণবিক হলেও এটা বেসিক্যালি আচরণ করে দ্বিপারমাণবিকের মতো, যার কারণে গামার ভ্যালু হচ্ছে 1.4। আচ্ছা, তো গামা রিলেটেড একটা এমসিকিউ আছে। সো দেখো এই কোশ্চেনটা দেখো যে কোনো একটি বদ্ধ পাত্রে আমরা যদি 2 মোল অক্সিজেন গ্যাস এবং 3 মোল হিলিয়াম গ্যাস মিশ্রিত করি, তাহলে মিশ্রণের গামার ভ্যালু কত? হ্যাঁ দেখো এখানে কিন্তু মিশ্রিত গ্যাসের গামার ভ্যালুটা জানতে চাইছে। তো আমরা যদি দেখো একটু খেয়াল করি, তো ধরো এখানে একটা পাত্র, এর মাঝে আমি হিলিয়াম রাখছি, আচ্ছা অক্সিজেন ছিল, আমি পরে আবার হিলিয়াম রাখছি আর কি, 2 মোল এবং 3 মোল করে। তো তাইলে এখন জানতে চাইছে যে এই মিশ্রণটার গামার ভ্যালু কত, অর্থাৎ তোমার গামা মিক্স ইকুয়ালস টু হোয়াট। তো গামা মিক্সের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে ভাইয়া, গামা মিক্সের ক্ষেত্রে তো আমরা যেহেতু মিক্সড করতেছি, তাইলে আমরা n অক্সিজেন n মোল হিলিয়াম ইনটু সিভি মিক্স, আচ্ছা টিভি স্ক্রিনটা একটু জুম করেন। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া দেখো তাইলে আমাদের n মোল অক্সিজেন ইনটু সিভি অফ অক্সিজেন প্লাস n মোল হিলিয়াম ইনটু সিভি অফ হিলিয়াম, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা কত দেওয়া আছে ভাইয়া? দেখো অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে 2 মোল আর হিলিয়ামেরটা হচ্ছে 3 মোল। আচ্ছা আমরা সিভি ইকুয়ালস টু কি জানি? সিভি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1। সো তাইলে আমরা এখান থেকে যেটা পাবো যে আর বাই গামা মাইনাস 1টা পাবো। তাইলে n মোল অক্সিজেনের মোল সংখ্যা কত দেওয়া আছে? অক্সিজেনের মোল সংখ্যা 2 দেওয়া আছে, আর বাই গামা অফ অক্সিজেন। সো আমরা দেখো গামা অফ অক্সিজেন আমাদের কত জানি? 7/5 ভাইয়া। এখানে দেখো কোথায় ইউজ হচ্ছে 7/5 মাইনাস 1 প্লাস 3 অফ সিভি অফ হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে গামার ভ্যালু কত? গামা অফ হিলিয়াম কত ভাইয়া? হিলিয়ামের গামার ভ্যালু হচ্ছে দেখো 1.67, মানে হচ্ছে গিয়ে তোমার 5/3। সো 5/3 মাইনাস 1, তো তাইলে 5 গুণিতক আর বাই গামা মাইনাস 1 ইকুয়ালস টু, দেখো এখানে কিন্তু আমরা অলমোস্ট ভ্যালু পেয়ে যাচ্ছি, তো 2 ইন্টু 2/5 আর প্লাস 3 ইন্টু 2/3, ওকে সরি 3/2 হবে। কোশ্চেনে একটু ভুল হয়েছে। আচ্ছা ওইটা 3 মোল হিলিয়াম হবে না, 3 মোল হিলিয়াম করলে আসলে তোমরা ক্যালকুলেশন করতে ভুল হবে, এটা 2 মোল হিলিয়াম করে নাও। সো এটা 2 মোল করে নাও, এটা 4 হবে। সো 2 মোল করলে আসলে 3 মোলে করা যাবে, সো সেক্ষেত্রে তো ক্যালকুলেটর লাগবে, বাট ডিউতে তো আর ক্যালকুলেটর দেবে না ভাইয়া। 4 গুণিত আর বাই গামা মাইনাস 1 ইকুয়ালস টু, দেখো 2 2 কাটলাম, সো 5 আর, আর এখানে হচ্ছে 3 আর। তাইলে দেখো আমরা যদি একটু মিশে উপরের দিকে লিখি,
তাইলে 4r গামা মাইনাস 1 ইকুয়ালস টু 8r। সো আর কাটলাম, এখানে থাকলো 2। সো গামা মাইনাস 1 ইকুয়ালস টু হাফ, গামার ভ্যালু হচ্ছে 3/2। সো গামা মিক্স আসবে 3/2। হ্যাঁ, একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নাও। এখানে 3 মোল হিলিয়াম হবে না, 2 মোল হিলিয়াম হবে। 2 মোল হিলিয়াম হলে আসলে করতে সুবিধা হবে আর কি। আচ্ছা ভাইয়া, একটু স্লো পড়াবো, সমস্যা নাই। এটা কি বুঝতে পারছো? কমেন্টে একটু জানাও। আচ্ছা, মোহাম্মদ সোয়াইব ইসলাম, দেখো ভাই, এখানে আমি মিশ্রণের মোল সংখ্যা নিছি, মিশ্রণের সিবি নিছি, ইকুয়ালস টু অক্সিজেনের মোল সংখ্যা ইন্টু সিবি প্লাস হিলিয়ামের মোল সংখ্যা ইন্টু সিবি। সো সিবি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1 লিখা যায়। সিবি ইকুয়ালস টু কি? সিবি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1 লিখছি, এই যে দেখো সিবি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1। সো 2 প্লাস 2, সেম প্রসিডিওর, বাট এখানে দেখো, এখানে আমি একটু কারেকশন করে নাও যে হচ্ছে 3 মোল হবে না, 2 মোল এখানে ইউজ করতে হবে। আচ্ছা ভাইয়া, ভাইয়া একটু বড় করে লেখেন। আচ্ছা ভাইয়া, একটু আসলে আমি একটু উইক, তো আসলে একটু প্রবলেম হচ্ছে, সমস্যা নাই, আমি বড় করে লিখবো। আচ্ছা, তাহলে এটা মিশাই দিলাম। সো গামা রিলেটেড প্রবলেম, এটা বেশ ভালো একটা প্রবলেম ছিল। তো থার্মোডাইনামিক, নেক্সট টপিক হচ্ছে থার্মোডাইনামিক ল। সো থার্মোডাইনামিক লটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, থার্মোডাইনামিক্স এর যে সূত্র, 3টা সূত্র আছে, একটা শূন্যতম সূত্র, প্রথম সূত্র, আর দ্বিতীয় সূত্র। ভাইয়া, দ্বিতীয় সূত্রের কোশ্চেন অলরেডি একটা আসছে, প্রথম সূত্রের তো মোটামুটি আসেই, যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি, যে সূত্রটা। আর শূন্যতম সূত্রর একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে শূন্যতম সূত্র বেসিক্যালি কি করে ভাইয়া? শূন্যতম সূত্র হচ্ছে যে দুইটা অবজেক্টের মধ্যে টেম্পারেচারটা কম্পেয়ার করে। সো এই কাজটাকে, এই ভিত্তিটাকে কাজে লাগায় বেসিক্যালি থার্মোমিটার তৈরি করা হয়েছে। সো যার কারণে থার্মোমিটারের যে কাজটা করে, সো এটার মূল ভিত্তি কি? থার্মোডাইনামিক্সের শূন্যতম সূত্র। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আর ফার্স্ট ল এর যে ব্যাপারটা, তো হচ্ছে শক্তির নিত্যতার সূত্র মেনে চলে, ঠিক আছে? থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র কি? শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। আর সেকেন্ড সূত্রের উপর হচ্ছে তোমার ওই যে কার্নোর ইঞ্জিন, হিট ইঞ্জিন, এগুলো তৈরি করা হয়েছে আর কি। এগুলো বেসিক্যালি সেকেন্ড সূত্র মেনে চলে, হিট ইঞ্জিন গুলা থার্মোডাইনামিক্সের সেকেন্ড সূত্র মেনে চলে। তো আমরা যদি একটু দেখো ওই রিলেটেড একটু কোশ্চেনটা বের করি। দেখো, এখানে কিন্তু থার্মোডাইনামিক্স এর ল থেকে 2টা কোশ্চেন অলমোস্ট চলে আসছে। দেখো, থার্মোডাইনামিক্স ল থেকে 2টা কোশ্চেন অলরেডি চলে আসছে। একটি, তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায় কিন্তু কোনো তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপ গতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? হ্যাঁ দেখো, আমার একটা ইঞ্জিন আছে, ধরো এটা একটা হিট ইঞ্জিন। আমি এখানে যদি কোনো তাপ সরবরাহ না করি, প্রোভাইড না করি, তাইলে এটা কখনোই কাজ করবে না। ডাব্লু কখনোই কাজ করবে না, কারণ কাজ করতে হইলে ভাইয়া তাকে কি করতে হবে? অবশ্যই তোমার তাপ সরবরাহ করতে হবে শুরুতে। তাপ সরবরাহ না করলে কিন্তু অবশ্যই কি হবে না, সে কাজ করতে পারবে না। আর যেহেতু কি বলছে হিট ইঞ্জিন, সো হিট ইঞ্জিন কিসের সূত্র মেনে চলে? দ্বিতীয় সূত্র। বাট যেহেতু এখানে আমি তাপ সাপ্লাই দেই নাই, যার কারণে কোন সূত্রকে লঙ্ঘন করবে ভাই? দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করবে। ওকে, তারপর একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকে আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, ফলে নিম্নের কোনটি ঘটে? আচ্ছা দেখো, যেহেতু এটা একটা কি তাপ অন্তরকে আবরণযুক্ত একটা দৃঢ় পাত্র, অর্থাৎ একটা পাত্র নিছি
যে এখানে ডিকিউটা হবে 0, তাপ অন্তরক যেহেতু বলছে। সো ডিকিউ যদি 0 হয় তাইলে আমাদের ফার্স্ট লতে কি বলছে, ডিকিউ ইকুয়ালস টু কি, ডিইউ প্লাস ডিডব্লিউ। তাইলে ভাইয়া যেটা হইল যে তাইলে ডিকিউ তো 0, সো ডিইউ প্লাস ডিডব্লিউ, তাইলে ডিইউ কি হবে, ডিইউ হচ্ছে মাইনাস ডিডব্লিউ। তার মানে ডিইউ এর ভ্যালু কিন্তু নেগেটিভ। ডিইউ এর ভ্যালু যদি নেগেটিভ হয়, ডিইউ কিন্তু আচ্ছা অন্তস্থ শক্তি হ্রাস, তার মানে কি করছে, অন্তস্থ শক্তি হ্রাস ঘটে। আর অন্তস্থ শক্তি কিন্তু তাপমাত্রার সমানুপাতিক, এটা মাথায় রাখিও। তো অন্তস্থ শক্তি যদি হ্রাস পায় তাহলে তাপমাত্রাও হ্রাস পাবে। সো তাইলে কি হবে, অ্যান্সার হবে বি, তাপমাত্রা হ্রাস পায়। ওকে, তাহলে ভাইয়া আমরা এখন যদি আমাদের আরেকটা টপিকে চলে যাই, থার্মোডাইনামিক্স ল তো হয়ে গেল। এখন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা হচ্ছে যে তাপ ইঞ্জিন সম্পর্কিত টপিক, আর একটা হচ্ছে এনট্রপি। ভাইয়া দেখো যে 9-10 এবং 9-10 থেকে 20-21 সেশন পর্যন্ত টোটাল 19টা কোশ্চেন হয়েছে। এর মধ্যে এনট্রপি থেকে 4টা কোশ্চেন আসছে এবং হিট ইঞ্জিন থেকে 6টা কোশ্চেন আসছে। সো আমাদেরকে অবশ্যই এই দুইটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে রাখতে হবে। এই দুইটা থেকে সাজেশন এই যে দিয়ে দিলাম, এই দুইটা থেকে একটা কোশ্চেন আসবেই কনফার্ম, এনট্রপি নয় হিট ইঞ্জিন। সো তাপ ইঞ্জিন থেকে, বা আমার সম্ভাবনা যে হিট ইঞ্জিন থেকে 70% আসার সম্ভাবনা বেশি। তো এখন চলো আমরা একটু এনট্রপি নিয়ে কাজ করি। সো ভাইয়া এনট্রপি কি, এনট্রপি বেসিক্যালি তোমার হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। বাট আমাদের তো আসলে এই ডেফিনেশন দেওয়া হবে না, আমাদেরকে ম্যাথমেটিক্যাল টার্মটা জানতে হবে। তো বেসিক্যালি যেটা হয় যে যখন তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকলে এনট্রপি ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। এটা কখন, যখন তাপমাত্রা স্থির থাকে। সো ডিকিউ ইকুয়ালস টু আবার কি লেখা যায়, এম এল এফ বাই টি, এম এল ভি বাই টি। আচ্ছা একটু দ্রুত পড়ান। আচ্ছা ভাইয়া, তো আচ্ছা আচ্ছা, তো তাইলে দেখো যে ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই, আর যখন হচ্ছে টেম্পারেচার কি থাকবে ভাইয়া, চেঞ্জ হবে, তখন ডিএস ইকুয়ালস টু কি হবে, ডিএস ইকুয়ালস টু এম এস লন টি শেষ বাই টি আদি। সো এই ইকুয়েশনটা যদিও লাগে না, বাট এটা আমাদের খুবই আসে টিউতে, এই ইকুয়েশনটা লাগবে। এটা আসে না কারণ দেখো এখানে লনের একটা হচ্ছে হিসাব আছে। সো এই ক্যালকুলেশনটা আসলে মুখে করা কোয়াইট ইম্পসিবল, যদিও তোমরা লন 2 এর ভ্যালুটা মাথায় রাখবা 0.693, এটা কিন্তু মাথায় রাখবা যে লন 2 এর ভ্যালু হচ্ছে 0.693। ওকে ভাইয়া, তাহলে এনট্রপি রিলেটেড আমরা এখন একটু কোশ্চেন গুলো দেখে আসি। দেখো এনট্রপি রিলেটেড কি কোশ্চেন গুলো আসছে। তো দেখো যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে। তার মানে কি ভাইয়া, এখানে কিন্তু তাপমাত্রা কোনো চেঞ্জ হয় নাই, তার মানে আমাদের প্রথম সূত্রটা ইউজ করতে হবে। তো তাপমাত্রা বাষ্পীভবনের এনট্রপির পরিবর্তন কত হবে, বাষ্পীভবনের সুপ্ত তাপ দেওয়ার এখানে দেওয়াই আছে। তাইলে আমরা কি জানি ভাই, আমাদের ইকুয়েশন ওয়াইজ ডিএস ইকুয়ালস টু কি হবে ভাই, এই ক্ষেত্রে দেখো এম এল ভি বাই টি, বাষ্পীভবনের কি হবে, বাষ্পীভবনের সুপ্ত তাপ। তাহলে এম এর ভ্যালু কত, 373 কেজি। এল ভি এর ভ্যালু কত আছে, এল ভি এর ভ্যালু হচ্ছে 2.26 ইন্টু 10⁶, আর টি এর ভ্যালু কত আছে, টি এর ভ্যালু হচ্ছে 100 প্লাস 273।
তাহলে এটা এটা কাটলাম, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের ওইটাই আসলো। খুবই ইজি কোশ্চেন। তারপর দেখো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273, সেম সেম প্রসিডিওর কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন আর কি, যে সুপার কন্ডাক্টর তো সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল। আচ্ছা ঠিক আছে, তো যদি সুপার কন্ডাক্টর এবং সাধারণ কন্ডাক্টর অবস্থায় এনট্রপি এসএস এবং এসএন হয়, দেখো তার মানে কি সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টর সুশৃঙ্খল, তার মানে কি সাধারণ কন্ডাক্টর যেটা আছে সেটা কিন্তু ভাই সুপার কন্ডাক্টরের চাইতে বিশৃঙ্খল। তো এনট্রপি কি? এনট্রপি জিনিসটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। তো যেহেতু সাধারণ কন্ডাক্টরের বিশৃঙ্খলতা বেশি, তার মানে ওর এনট্রপিটা বেশি হবে না? তাহলে দেখো এসএন অবশ্যই কি হবে? এসএস। সো অ্যান্সার কিন্তু ওইটাই দেওয়া আছে। আর এনট্রপি কিসের পরিমাপ? এনট্রপি কিন্তু ভাইয়া বিশৃঙ্খলতার পরিমাপ, এটা আমরা জানি। আচ্ছা, আমরা এখন হিট ইঞ্জিন নিয়ে পড়বো। সো ভাইয়া দেখো, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে তাপ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা আমাদেরকে একটু জানতে হবে। ধরো এটা হচ্ছে উৎস, এর তাপমাত্রা হচ্ছে T1, আর এটা ধরি আমরা তাপ গ্রাহক, এর তাপমাত্রা T2। তো এখানে ধরি আমরা Q1 পরিমাণ তাপ সাপ্লাই দিলাম, ইনপুট। তো Q1 পরিমাণ তাপ যদি আমরা সাপ্লাই দেই, তাইলে সে কি করলো? সে হচ্ছে এখানে Q2 পরিমাণ তাপ বর্জন করলো, এটা হচ্ছে আউটপুট। তো তাইলে দেখো Q1 পরিমাণ তাপ আমি সাপ্লাই দিছি, Q2 পরিমাণ, তার মানে বাকি যে তাপটা সেটা কি করছে? ইঞ্জিনটা অবশ্যই কাজে পরিণত করছে। তার মানে কাজটা কি? যে এই তাপের ডিফারেন্স, তার মানে Q1 মাইনাস Q2। তাইলে আমরা ইটা ইটা ইকুয়ালস টু কি জানি? কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে হচ্ছে কৃত কাজ ভাগ সরবরাহকৃত তাপ। তো কৃত কাজ কত? Q1 মাইনাস Q2, আর সরবরাহকৃত তাপ কত? Q1। তার মানে 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে দেখো যে ইটার ভ্যালু কিন্তু কত আসলো? 1 মাইনাস Q2 বাই Q1। তো কার্নো ইঞ্জিনে যেটা হয় ভাইয়া, কার্নো ইঞ্জিনে দেখো তাপ এবং তাপমাত্রার অনুপাতটা কনস্ট্যান্ট থাকে, যার ফলে কি হয়? কিউ প্রপোর্শনাল টি হচ্ছে। তার মানে দেখো যে Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই T2 লিখতে পারি। এটা হচ্ছে কিসের জন্য? কার্নো ইঞ্জিনের জন্য এই সূত্রটা প্রযোজ্য হবে। তাইলে আমরা ইটা ইকুয়ালস টু কি লিখতে পারি? 1 মাইনাস T2 বাই T1। কোন ক্ষেত্রে? অবশ্যই কার্নো ইঞ্জিন হইতে হবে। শর্ত কি? শর্ত হচ্ছে কার্নো ইঞ্জিন হইতে হবে সেটা। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখন তাপ ইঞ্জিন সম্পর্কিত কিছু স্পেশাল প্রবলেম আছে, আমরা সেগুলো একটু সলভ করি।
দেখো দুটি কার্নো ইঞ্জিন এক্স এবং ওয়াই এরা শ্রেণীতে কাজ করতেছে। বলতেছে যে এক্স ইঞ্জিনটি 1200 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রহণ করে, আচ্ছা, এবং টি কেলভিন তাপমাত্রায় তাপ বর্জন করে, অর্থাৎ তার তাপ উৎসের তাপমাত্রা কিন্তু 1200 কেলভিন এবং বর্জিত তাপ কিন্তু টি কেলভিন তাপমাত্রায়, অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার এক্স দ্বারা নির্গত তাপ ওয়াই গ্রহণ করে, অর্থাৎ এখান থেকে যে তাপটা নির্গত হবে সেটা কিন্তু এ গ্রহণ করবে। আসলে আমরা একটু যদি হোয়াইট বোর্ডে একটু বুঝিয়ে দেই, ধরো এটা হচ্ছে এক্স ইঞ্জিন, এখানে 1200 কেলভিন তাপমাত্রায় আমি একটা তাপ দিছি, সেটা সমস্যা না, 1200 কেলভিন তাপমাত্রায় আমি তাপ দিছি। এখান থেকে টি কেলভিন তাপমাত্রায় তাপ বর্জন করছে Q2। আমার কিন্তু তাপ নিয়ে কনসার্ন হওয়া যাবে না, আমার অবশ্যই কি নিয়ে কনসার্ন হইতে হবে, টেম্পারেচার নিয়ে। এখানে হচ্ছে ওয়াই ইঞ্জিন, যেহেতু এরা শ্রেণীতে আছে, সো এই টি কেলভিন তাপমাত্রা আবার এর জন্য তাপ উৎসের তাপমাত্রা আর কি, আর এর জন্য হচ্ছে তাপ বর্জনের যে তাপমাত্রা সেটা হচ্ছে 300 কেলভিন। দেখো তাইলে এখন বলছে কি যে প্রথমটা হচ্ছে যে দুটি ইঞ্জিনের কৃতকাজ সমান, কেস 1 যখন কৃতকাজ সমান হবে, অর্থাৎ W1 = W2 হবে। তো আমরা W = কি লিখতে পারি, আমরা কিছুক্ষণ আগে পড়ছি W = ইটা Q1। এখানে Q1 টা কি, তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎসের তাপ, নট তাপমাত্রা। তাইলে আমরা যদি এখানে Q1 ধরি আর এখানে ধরো ইটা 1 এবং W2 = ইটা 2 এবং Q2। তো দেখো যেহেতু এটা একটা কি, এই দুইটাই কিন্তু কার্নো ইঞ্জিন, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, সো যেহেতু দুইটাই কার্নো ইঞ্জিন, সো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হয়, আমরা কি বলছি, Q1/Q2 = T1/T2। T1 এর ভ্যালু কত, 1200। T2 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু হচ্ছে টি কেলভিন। তাইলে Q1 এর বদলে আমরা কি লিখতে পারি, 1200 লিখলাম। এটা হচ্ছে 1 মাইনাস ইটা ইকুয়ালস টু কি লেখা যায়, ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। আমার এখানে T1 এর ভ্যালু কিন্তু 1200 দেওয়া আছে, খেয়াল করো, 1200 কেলভিন, আর T2 হচ্ছে টি কেলভিন ধরছি আমরা। তাইলে 1 মাইনাস T/1200। আর ইটা 2, দেখো ইটা 2 এর ক্ষেত্রে টিটাই হচ্ছে ওই মানে উৎসের যে তাপমাত্রা, ঠিক আছে? তাইলে 1 মাইনাস 300/T ইন্টু তোমার কি হবে ভাইয়া, দেখো এখানে কিন্তু খেয়াল করো, একটু যদি খেয়াল করি, দেখো Q1/Q2, আচ্ছা এখানে Q1/Q2 এর বদলে আমরা কত লিখতে পারি, 1200/T, সো এখানে টি হবে। আচ্ছা সো Q2 কিন্তু এখানে 300 কেলভিন দেওয়া আছে, দেখো Q2 কিন্তু কত, 300 কেলভিন। সো দেখো 1200 মাইনাস টি ইকুয়ালস টু, দেখো 300 মাইনাস টি থাকলো, 300 300 কেটে গেল। আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি, একটু মিস্টেক হয়েছে ভাইয়া, এখানে 300 হবে,
300/t হবে এখানে, আর এখানে থাকলো তো হচ্ছে t, সরি একটু মিস্টেক হয়েছে, যে t মাইনাস 300। তাইলে দেখো, তাইলে 900 ইকুয়ালস টু হচ্ছে প্রায় 1500, 1500 ইকুয়ালস টু 2t2, তাইলে অতএব t ইকুয়ালস টু হচ্ছে 750 কেলভিন। সো t ইকুয়ালস টু কত হবে? 750 কেলভিন হবে ভাইয়া। সো আমাদের তাপগতিবিদ্যার এইটুকুই ছিল। এর মধ্যে ভাই হিট ইঞ্জিন আর হচ্ছে গিয়ে ইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। হিট ইঞ্জিন আর এন্ট্রপিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি হচ্ছে ওখানে প্রায়োরিটি দিবা। আজম ভাই পরের স্লাইডে, এটাতে না এটাতে, পরের অন্য স্লাইড। আচ্ছা আচ্ছা, ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দিও যাতে তোমার ফ্রেন্ডরা উপকৃত হইতে পারে। আচ্ছা, তো এখন আমরা ফিজিক্যাল অপটিক্সে আসছি। তো ভাইয়া ফিজিক্যাল অপটিক্সে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো, সেগুলো হচ্ছে ইয়ং এর ডিচির পরীক্ষা। তোমাদের শর্ট সিলেবাসে তো আসলে অপবর্তন, সমাবর্তন ওগুলো নাই, ঠিক আছে। তো ইয়ং এর ডিচির পরীক্ষার ব্যতিচারটা আছে, আর হচ্ছে থিওরি রিলেটেড কিছু কোশ্চেন। তো এখানে ইয়ং এর ডিচির পরীক্ষা থেকে একটা কোশ্চেন আসবেই কনফার্ম, ইয়ং এর ডিচির পরীক্ষা আর হচ্ছে ব্যতিচার থেকে। তো ইয়ং এর ডিচির পরীক্ষা নিয়ে যদি একটু আলোচনা করি, ইয়ং এর ডিচির পরীক্ষায় যেটা হয়, ডিচির পরীক্ষায় এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা হচ্ছে এক্স এন দ্বারা যদি ডিফাইন করি, এক্স এন হচ্ছে এন ল্যামডা বড় ডি বাই ছোট ডি। আর এমতম অন্ধকার, অন্ধকার ডোরার দূরত্ব আচ্ছা এক্স এম হচ্ছে এম প্লাস হাফ ল্যামডা বড় ডি বাই ছোট ডি। তো এখানে কিন্তু কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যে অবশ্যই এখানে ধরো আমি যদি সেকেন্ড উজ্জ্বল বলি, তাইলে এন এর ভ্যালু কিন্তু 2 বসাতে হবে, মানে যেটা যেই উজ্জ্বল ডোরা বলবো সেটাই হবে। বাট এম এর ক্ষেত্রে, অন্ধকার ডোরার ক্ষেত্রে ধরো আমি যদি তৃতীয় অন্ধকার ডোরা বলি, তৃতীয় অন্ধকার বললে এম এর ভ্যালু হবে 2। যদি দ্বিতীয় বলি, এম এর ভ্যালু হবে 1, অর্থাৎ 1 করে কমতে থাকে। এটা একটু মাথায় রাখতে হবে ভাই। আচ্ছা, আর দ্বিচি পরীক্ষায় হচ্ছে ডোরা ব্যবধানের একটা সূত্র আছে। আচ্ছা, কালো কালি দিয়ে লিখি একটু। এই তো কালি শেষ।
তো ডোরা ব্যবধান আমরা বিটা দ্বারা প্রকাশ করি। তো বিটা ইকুয়ালস টু ল্যামডা বড় ডি বাই ছোট ডি। এটা কিন্তু ডোরা ব্যবধান বা ডোরা প্রস্থও বলা হয়, এটাকে প্রস্থও বলা হয়, ডোরা প্রস্থ। বিটা ইকুয়ালস টু ল্যামডা বড় ডি বাই ছোট ডি। তাহলে এখান থেকে দেখো কি কি কোশ্চেন আসছে, আমরা যদি একটু খেয়াল করি। যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এবং আচ্ছা আচ্ছা, দেখো যে ইয়ং এর দ্বিচির পরীক্ষণের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছোট ডি এবং চিরদ্বয় ডি হলে পর্দার উপর একক প্রস্থে ডোরার সংখ্যা। তাহলে আমরা কি জানি, ধরো বিটা ইকুয়ালস টু এন ল্যামডা বড় ডি বাই ছোট ডি। কি বলছে, একক প্রস্থে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1 এন ইন্টু ল্যামডা বড় ডি বাই ছোট ডি। অতএব এন এর ভ্যালু কিন্তু ভাইয়া কত আসলো, ডি বাই ল্যামডা বড় ডি বাই, সো ছোট ডি বাই ল্যামডা বড় ডি। সো এটার অ্যান্সার তাইলে কোনটা হবে ভাইয়া, বি। আচ্ছা, এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দেখো দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়, ওই বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত। তো বেসিক্যালি দেখো যখন দুইটা তরঙ্গের কি হবে, উপরিপাতন হয় অর্থাৎ ব্যতিচার হয়, তখন কিন্তু আসলে একটা দুইটা ঘটনা ঘটে দ্বিচির পরীক্ষায়। সেটা হচ্ছে একটা উজ্জ্বল বিন্দু তৈরি হয়, একটা অন্ধকার বিন্দু তৈরি হয়। তো ধ্বংসাত্মক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যতিচারে অন্ধকার বিন্দু পাওয়া যায়, ধ্বংসাত্মক ব্যতিচারে অন্ধকার বিন্দু, আর গঠনমূলক ব্যতিচারে উজ্জ্বল বিন্দু আমরা পাই। তো ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি ভাইয়া, ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে পাই দশা পার্থক্য কি হবে, দশা পার্থক্য ডেল হবে পায়ের জোর গুণিতক অর্থাৎ 2m, সরি হবে পায়ের বিজোড় গুণিতক অর্থাৎ 2m প্লাস 1 পাই। ঠিক আছে, তাইলে দেখো এই অপশনে আমাদের কোনটাতে বিজোড় পাই আছে, ধ্বংসাত্মক ব্যতিচারে কি হবে, পায়ের বিজোড় গুণিতক হবে। তাইলে দেখো এখানে লাস্ট অপশনে যদি m এর ভ্যালু আমরা ধরো 1 বসাই, তাইলে কত হইতেছে, 2 পাই ইন্টু 1, 2 পাই ইন্টু 1 প্লাস পাই ইকুয়ালস টু 3 পাই। সো এখানে কিন্তু দেখো বিজোড় পাই পাওয়া যাচ্ছে, সো অবশ্যই তাইলে অন্ধকার বিন্দু এখানে উৎপন্ন হবে। সো তার মানে দশা পার্থক্য হবে 2m পাই প্লাস পাই। আচ্ছা, এই ধরনের কোশ্চেন মোটামুটি সব কিছুতে দেওয়া আছে। আর এখানে দেখো থিওরি রিলেটেড একটা, মানে থিওরি রিলেটেড কোশ্চেন দেওয়া আছে। দেখো এখানে ব্যতিচার নিয়ে একটা কোশ্চেন আছে, যে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল ও গঠনমূলক ঝালরের শর্ত কি। তো আমরা তো ব্যতিচারের ক্ষেত্রে এই যে জানি যে হচ্ছে তোমার কি হবে, যে এ সাইন থিটা হচ্ছে ল্যামডা বাই 2 এর জোর গুণিতক। তাইলে 2 2 যদি কেটে দিই, তাইলে এ সাইন থিটা হচ্ছে এন ল্যামডা। কার ক্ষেত্রে, গঠনমূলক ঝালরের ক্ষেত্রে। আর এখানে দেখো থিওরি রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া আছে, থিওরি রিলেটেড কোশ্চেন, এই যে যেমন কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, তো আল্ট্রাসাউন্ড হবে, এগুলো আসলে নিজেকে পড়তে হবে। এখানে হাইগেন্স যে রুলটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, যে মুখ্য তরঙ্গের তরঙ্গ মুখের উপর প্রত্যেক বিন্দু গৌণ তরঙ্গের উৎস, এটি কার নীতি, এটা কিন্তু হাইগেন্সের নীতি, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে ভাইয়া। আর দেখো এখানে যে অপশনটা আছে যে এপসাইলন নট ইন্টু মিউ নট এর একক নিচের কোনটি, ভাই দেখো সি এর
ভেলোসিটি অফ সি লাইট, ঠিক আছে, সি ইকুয়ালস টু 1/√ওভার মিউ নট এপসাইলন নট। সো তাইলে কি লেখা যায়, মিউ নট ইন্টু এপসাইলন নট ইকুয়ালস টু লেখা যায় 1/c²। তার মানে কি এইটার ইউনিট আসবে কি হবে ভাই, 1/ভেলোসিটি হোল স্কয়ার। সো আপাতত এইটুকুই ছিল। এখানে সাজেশন হিসেবে ভাই দিচির থেকে অবশ্যই মাস্ট কোশ্চেন আসবে। এখানে ভাই তোমার শর্ত কি, তোমার পথ পার্থক্য কত হবে, পথ পার্থক্য, দশা পার্থক্যর শর্ত কি, সূত্র, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধানটা বেশি ইম্পর্টেন্ট এখানে। তো ডোরা ব্যবধানটা আসলে ডোরা প্রস্থ। তো এই জিনিসগুলো খুবই প্রায়োরিটি দিয়ে পড়বা। আর থিওরি রিলেটেড কিছু কোশ্চেন আছে শুরুর দিকে, বইটা একটু ভালোভাবে পড়তে হবে এর জন্য। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর মামুস স্কুল থেকে তোমাদের এখন নিয়মিত পরীক্ষার আগ পর্যন্ত তোমার সাজেশন বলো, কি করতে হবে না করতে হবে, কি অ্যাপ্রোচ করতে হবে পরীক্ষার হলে, সবকিছু জানাই দেওয়া হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই, পরে আবার কোনোদিন দেখা হবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।